নমস্কার। কি সকালে যেটা বলেছিলাম সেটা মিলল তো? এফইয়ং জুনিয়র অবশেষে ইস্ট বেঙ্গলে এলো, সাইনও হয়ে গেল এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে গেল। পাঞ্জাব এফসির গতবারে দুর্দান্ত যে স্ট্রাইকারকে নিয়েছিল সেই স্ট্রাইকারকেই এবার ইস্ট বেঙ্গল সাইন করালো। নিঃসন্দেহে একটা বড় সাইনিং, ভালো সাইনিং, আমি শুরু থেকেই বলে আসছি। কারণ হচ্ছে এই প্লেয়ারটির বয়স, স্পিড, তার যে কোয়ালিটি এবং এই প্লেয়ারটির সবচেয়ে বড় কথা হচ্ছে যে গোল করার দক্ষতা, যেটা ইস্ট বেঙ্গলের দরকারও ছিল। কারণ ইউসুফ ইজাজারিকে ইস্ট বেঙ্গল ছেড়ে দিয়েছে। অনেকে বলছেন ইউসুফ ইজাজারিকে রেখে দিলেও বোধহয় ভালো হতো। আমারও তাই মত যে ইউসুফকে রেখে দিতে পারতো ইস্ট বেঙ্গল। বাট এনিহাও কোথাও গিয়ে হয়তো তারা মনে করেছে যে ইউসুফের থেকেও বেটার কাউকে আনবে এএফসি খেলার জন্য। বয়সটা একটু কম, হাবাসের উপর অনেক কিছু ডিপেন্ড করছে, কারণ ইউসুফের বয়সটা 30 পেরিয়ে গিয়েছিল এবং এই এফিয়ং জুনিয়র, তার বয়স মাত্র 26-27 বছর বয়সী একজন স্ট্রাইকার, যথেষ্ট ভালো মানেরও। গতবার সে 7-7টা গোল করেছিল, অ্যাসিস্ট ছিল 3টে। তো এহেন ফুটবলারকে মোহনবাগানও নিতে চেয়েছিল, কিন্তু আমি আপনাদের সে কথাও জানিয়েছিলাম যে মোহনবাগানও রেসে ছিল। আর মোহনবাগান রেসে থাকা মানে সেই রেস থেকে প্লেয়ারকে ছিনিয়ে নিয়ে আসাটা কতটা কঠিন এই সময়ে দাঁড়িয়ে, সেটা আপনারা আশা করি অনুধাবন করতে পারেন। কারণ মোহনবাগান টাকা থলি নিয়ে যায় প্লেয়ারদের কাছে, যে কারণে মিগুয়েল চলে গেল। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইফিয়ংকে ছিনিয়ে নিয়ে আসাটা কিন্তু বড় প্রাপ্তি ইস্ট বেঙ্গলের জন্য। ইস্ট বেঙ্গলের 4জন বিদেশি কনফার্ম হয়ে গেল: মোহাম্মদ রশিদ, দানি রামিরেজ, নাচো এবং ইফিয়ং। 4জনের পজিশন যদি দেখা যায়, ইফিয়ং স্ট্রাইকার, দানি রামিরেজ অ্যাটাকিং মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ রশিদ এবং নাচো ডিফেন্স সিডি বা সেন্টার ব্যাক, সেন্ট্রাল ডিফেন্ডার। অর্থাৎ 4টে প্লেয়ার মোটামুটি রেডি হয়ে গেছে, সাইন হয়ে গেছে। এবার তাদের আসার অপেক্ষা। এখনো 2জন প্লেয়ারের সাইনিং বাকি আছে। আই হোপ কি সেটাও এই মাসের মধ্যে, কেন ডুরান্ডের আগেই হয়তো হয়ে যাবে। হ্যাঁ, তারা ডুরান্ড খেলতে পারবে কিনা সেটা একটা প্রশ্ন নিঃসন্দেহে সেখানে রয়েছে। বাট আমার মনে হয় এই ক্ষেত্রেও কিন্তু ইস্ট বেঙ্গল এগিয়ে যাবে। এবং এই 2জন বিদেশি, আমার যতদূর মনে হয়, একজন সেন্টার ব্যাক হবেন, একজন স্ট্রাইকার হবেন। কারণ ইস্ট বেঙ্গলের মাঝ মাঠের 2জন হয়ে গিয়েছে, আর একজন সেন্টার ব্যাকের দরকার, বা আর একজন স্ট্রাইকার বা সেকেন্ড স্ট্রাইকার বলতে পারেন, সেটা উইঙ্গার পজিশনে বা উইং পজিশনে খেলতে পারে এমন কাউকেও সে ইস্ট বেঙ্গল নিতে পারে। তো দেখা যাক, অনেকগুলো নামই তো ঘোরাফেরা করছে, সেগুলো আপনাদের সামনে আলোচনাতেও নিয়ে এসেছি। আগামী আরো কিছু জানতে পারলে নিঃসন্দেহে সেইগুলো আনবো। সেটা অবশ্যই সময় সাপেক্ষ বিষয়। তো এই বিদেশিরা কবে আসবে? অস্কার চলে যাওয়ার পরে পরে কোচ রাখা হচ্ছে অ্যান্টনিও লোপেজ হাবাসকে। সেই হাবাসই বা কবে আসবেন? হাবাসের সঙ্গে তো চুক্তি হয়ে গিয়েছে, তার মতামত নিয়ে প্লেয়ারদের নিয়ে আসা হচ্ছে। অনেকেরই প্রশ্ন এটা, কারণ ডুরান্ড কাপের আর খুব বেশি দেরি নেই এবং ভারতীয় যে লাইন আপ বা ভারতীয় ফুটবলাররা তারা কিন্তু ইতিমধ্যে প্র্যাকটিস করছে। বিনো জর্জের আন্ডারে তারা প্র্যাকটিস করছে। অলমোস্ট সবাই এসছে, একমাত্র যদি বলা যেতে পারে নাওরে মহেশ আসেনি। এবং আপনি যদি বলেন যে রাকিব নেই, কারণ রাকিবের চোট এবং রাকিবের চুক্তিও শেষ হয়ে গিয়েছে। হয়তো তার এই চোট থেকে রিকভার করে ফিরতে ফিরতে সময় লাগবে, এবং তারপরে ইস্ট বেঙ্গল চুক্তিটা কন্টিনিউ করবে কিনা তার সঙ্গে আমি জানি না। নাওরে মহেশ স্টিল ইস্ট বেঙ্গলে আছে, বাট তারও রিকভারি সেশন চলতে, তার যে ACL 2 লেভেলের চোট লেগেছিল মাঠে খেলতে গিয়ে, সেখান থেকে নাওরে মহেশকে ফিরে আসতে অনেকটা সময় লাগবে। তো আমার মনে হয় সেটা হয়তো ISL শুরু হয়ে যাবে মাঝ পথে, হয়তো নাওরেম ইস্ট বেঙ্গল টিমে মানে যোগ দিতে পারে। সেটা ধরুন সেপ্টেম্বরে তো শুরু হবে ISL, এই অক্টোবরের মাঝামাঝি বা এন্ড অফ অক্টোবরও হয়ে যেতে পারে। তো নাওরেম মহেশ আছে ইস্ট বেঙ্গলে। অনেকেই জানতে চেয়েছিলেন যে নাওরেমের কি খবর, সেটাই জানলাম। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে হাবাস কবে আসবে। যেটা শোনা যাচ্ছে যে হাবাস হয়তো নেক্সট উইকেই চলে আসতে পারে, অর্থাৎ ওয়ার্ল্ড কাপ ফাইনালের পরেই কিন্তু হাবাস কলকাতা চলে আসতে পারে। সোম মঙ্গলবার নাগাদ হাবাসের আসার কথা, এবং তার সঙ্গে কয়েকজন বিদেশিও চলে আসতে পারে। হাবাসের যে ভিসা সংক্রান্ত যেটা প্রবলেম চলছিল সেটা মিটে গিয়েছে বলে জানা যাচ্ছে।
এবং একটা যদি মিটে যায় তো বাকিগুলো হতে প্রসেস হতে খুব বেশি সময় লাগে না। যে জটিলতা ছিল সেই জটিলতা কেটে গিয়েছে এবং হাবাসের সঙ্গে বাকি অন্তত 2 প্লেয়ার তো চলেই আসতে পারে, দুজনই স্পেনীয়। তো দানি রামিরেজ এবং এই নাচো ফুটবলার, এই দুজন কিন্তু চলে আসতে পারে হাবাসের সঙ্গে। মোহাম্মদ রশিদ কবে আসবে সেটা একটা বড় বিষয়, এবং এফিয়ং মনে করা হচ্ছে এরাও কিন্তু ডুরান্ডের আগেই হয়তো চলে আসবে। এখন ডুরান্ডে এরা নেমে পড়তে পারবে কিনা সেটা একটা আশঙ্কা থাকতে পারে, অন্তত ডার্বিতে নামার চান্স কতটা রয়েছে সেটাও একটা প্রশ্নের ব্যাপার, কতটা ফিট তারা এই অবস্থায়, কারণ হাতে সময় খুবই কম এবং ডার্বির মতন ম্যাচ দিয়ে ডুরান্ড শুরু হবে, ফলত দুটো টিমই চাইবে ডার্বি জিততে। তো প্লেয়াররা কি কন্ডিশনে রয়েছে তাদেরকে সেই কন্ডিশনে নিয়ে সেই 1-2 দিন প্র্যাকটিসে কি কোচ নামিয়ে দিতে চাইবে? হাবাসের যা মনস্তত্ত্ব, যেটুকু আমি তাকে দেখেছি কোচিং করা থেকে, হাবাস অন্তত এরকম কোনো প্লেয়ারকে হুটপাট নামিয়ে দেবে বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে তিনি অল ইন্ডিয়ান সাইড নিয়েও খেলতে পারেন, 2-1 বিদেশিকে হয়তো তিনি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কার কন্ডিশন ভালো থাকে, মানে প্লেইং টিমের সঙ্গে কে কতটা আগে আসে, সেইগুলো আমার মনে হয় বিবেচ্য হবে। এবং যদি দেখা যায় যে ইফিয়ং এর কন্ডিশন ভালো আছে তাহলে তো ইফিয়ংকে ফার্স্ট ম্যাচে, ডুরান্ডে ফার্স্ট ম্যাচে হয়তো সেকেন্ড হাফেও নামাতে পারে। এই সবই কিন্তু এগুলো ওই হতে পারে বলে কথা, কারণ কবে এরা আসতে পারবে সেটা তো জানা নেই। ফলত কতদিন হাতে সময় পাবে, প্র্যাকটিস করতে পারবে কিনা, আর বিনা প্র্যাকটিসেই নামিয়ে দেবে কিনা সেটা একটা বড় বিষয়। এই মুহূর্তে টিম প্র্যাকটিস করছে, ভারতীয় প্লেয়াররা নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ানোর চেষ্টা করছে। বিনো জর্জ, কারণ অনেক প্লেয়ার তারা নতুন এসছে, হ্যাঁ, দুই রোহিত থেকে শুরু করে পাশাপাশি এই লাচেনপা কিংবা বরিস সিং, এরা এসছে নতুন এই টিমটাতে অ্যাড হয়ে। তো এই টিমটা কতটা ভালো খেলতে পারবে সেটাও একটা বড় বিষয়, এবং মানে বড় বিষয় মানে বোঝাপড়া যতটা ভালো হবে ততটা ভালো খেলতে পারবে। ডেভিড তারাও তো জয়েন করে গিয়েছে ইতিমধ্যেই, তো দেখা যাক। তবে এক্ষেত্রে আমি বলবো যে ইস্ট বেঙ্গল, আমার মনে হয় যে ডার্বি ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে নিঃসন্দেহে সম্মানের ম্যাচ। আর এটা হাবাস জানেন, তিনি দীর্ঘদিন মোহনবাগানে কোচিং করিয়েছেন, তো তিনি এই বিষয়টা জানেন। তো সেই হাবাসেরই আবার কলকাতায় তাকে আসতে হচ্ছে বা কলকাতায় আসবে আবারও তার, তবে এবার আর মোহনবাগানে নয়, এবার প্রতিবেশী ক্লাবে তিনি পদার্পণ করবেন, এবং সেটা হয়তো সোম মঙ্গলবারই হতে পারে। তারপরে বিদেশিরা তার সঙ্গে আসেন কি না আসেন সেটাও ডিপেন্ড করছে। তবে মনে করা হচ্ছে হয়তো কয়েকদিনের মধ্যে, নেক্সট উইকেই হয়তো একে একে ঢুকে পড়বে, কারণ হাতে খুবই কম সময়, 1 সপ্তাহ মতো সময় রয়েছে। এর মধ্যে এসে যদি 4-5 দিনও প্র্যাকটিস করাতে পারেন ফুটবলারদের হাবাস, তাহলেও একটা জায়গা তৈরি হয় আর কি, কন্ডিশন বুঝে নেওয়া যেতে পারে। তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে, এবং হাবাসের যা অন্তত কন্ডিশন দেখেছি তিনি যেভাবে কোচিং করান, তাতে মনে হয় যে হাবাস বিদেশিদের একেবারে নিয়ে এসেই নামিয়ে দেওয়ার পক্ষপাতী হবেন না তিনি। সেক্ষেত্রে হয়তো তিনি কিছুটা টাইম নেবেন, হয়তো এই ডার্বিটা দুটো টিমই এমন হতে পারে যে দুটো টিমকে দেখে নেওয়ার খেলা খেলবে, ওই ড্রয়ের পথে যেতে পারে ম্যাচটা, কারণ যেহেতু প্রথম ম্যাচ, খুব বেশি রিস্ক কেউ নেবে না, জেতার জন্য ঝাঁপাবে না। এরপর যদি কেউ ধরুন শুরুতেই গোল পেয়ে যায় তাহলে বিষয়টা অন্যরকম হবে, তাহলে অল ডিফেন্স করা হবে পুরো ম্যাচটা। এটা কিন্তু আমার ইনটিউশন বলছে, আমি জানি না আমার সঙ্গে আপনারা সহমত হবেন কি হবেন না, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা এর সঙ্গে সহমত হতে পারেন বা দ্বিমত পোষণ করতে পারেন, হোয়াট এভার, আপনি কমেন্ট করে জানাবেন প্লিজ এটা কি মনে হয়। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। বিশ্বকাপের ফাইনাল 19 তারিখ, তো বিশ্বকাপ নিয়ে অনেকগুলো ভিডিও করছি, ছোট ছোট ভিডিওই করছি, প্লিজ একটু দেখুন, সাপোর্ট করুন, কেমন লাগছে জানান, কমেন্ট করুন। কারণ ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে ভিডিওতে ভিউ ভালো হচ্ছে, ওয়ার্ল্ড কাপের একমাত্র এই আর্জেন্টিনা আর ইংল্যান্ডের যে সেমিফাইনাল ম্যাচটার ভিউটা বেশ ভালো হয়েছিল, তারপরে খুব বেশি ভিউ হয়নি, টু বি অনেস্ট। এটুকু আমি অনেস্টলি, আপনারাও দেখতেই পারেন। তো প্লিজ ওই ভিডিওগুলোকেও সাপোর্ট করুন। ওয়ার্ল্ড কাপ তো শেষ হতেই চললো, আমরা তো ঘরোয়া ফুটবল নিয়ে আলোচনা করি, বাকিগুলো নিয়েও একটু দেখতে হবে, তাই না? থ্যাংক ইউ, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, অতি অবশ্যই মেম্বারশিপ নিতে পারেন। আমার আরেকটা চ্যানেল আছে ঋষি হেয়ার, পলিটিক্যাল বিষয়ে আলোচনা করি, ডিসকাশন করি, সো সেখানে গিয়েও আপনারা ওই চ্যানেলটিকেও দেখতে পারেন, সাপোর্ট করতে পারেন।